নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। একটু আড্ডার আরও একটি নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। দিনের শুরুটা যদি এইরকমভাবে হয়, তাহলে দিনের শেষটাও যে কতটা সুন্দর হয় সেটা আর বলে বোঝাতে পারবো না। সকাল সকাল বসে পড়েছি আমার গ্রীষ্মের হোমওয়ার্ক নিয়ে, মানে এই যে হলিস্টিক রিপোর্ট কার্ড তৈরি করতে বসে পড়েছি। আগে ছোটোবেলায় যখন আমরা পড়াশোনা করতাম আমাদের রিপোর্ট কার্ডটা ছিল একটু অন্যরকম, আর এখন রিপোর্ট কার্ডটা হয়েছে একদমই অন্যরকম। যাই হোক, আপনাদের একটু বুঝিয়ে বলি তাহলে। এখন যে হলিস্টিক রিপোর্ট কার্ডটা হয়েছে, এটাতে একটা বাচ্চার প্রথম থেকে তার মধ্যে কি গুণাবলী আছে বা তার মধ্যে কি খামতি আছে সেগুলো সমস্ত কিছু কিন্তু এই রিপোর্ট কার্ডে লিখতে হবে। অর্থাৎ একটা বাচ্চা যে কেবলমাত্র পড়াশোনাতে ভালো হলেই তাকে ভালো বলা চলে, সেই ধ্যান ধারণাটা কিন্তু আমাদের এবার বদলাতে হবে। পড়াশোনাতে ভালো না হলেও কেউ কেউ আছে যারা গান গাইতে পারে খুব সুন্দর, বা ছবি আঁকাতে ভীষণ পারদর্শী। এছাড়াও আছে মাটির জিনিস তৈরিতে ইচ্ছা বা আরও অন্য কিছু। তো এই দেখুন, এই একটা রিপোর্ট কার্ড হচ্ছে প্রথম শ্রেণীর থেকে একেবারে অষ্টম শ্রেণী পর্যন্ত এই একটাই রিপোর্ট কার্ড হবে। অর্থাৎ একদম প্রথম শ্রেণী থেকে একটা বাচ্চার মধ্যে কি ডেভেলপমেন্ট হলো বা কি গ্রোথ হলো সেটা কিন্তু এই একটা রিপোর্ট কার্ড দেখেই বোঝা যাবে। দেখেছেন কত কিছু আছে? এই সমস্ত কিছুই কিন্তু কেবলমাত্র পড়াশোনা নয়, পড়াশোনা ব্যতীত আরও যা কিছু আছে সমস্ত বিষয়গুলো কিন্তু এর মধ্যেই তুলে ধরা আছে। গতকাল রাত্রে না ভীষণ ঝড় হয়েছিল জানেন, তার জন্য দেখুন কত আম পেয়েছি। তার মধ্যে এই আমটা ছিল বেশ বড়। তো চলুন যাই আরও একবার ছাদের দিকে। গাছগুলো বৃষ্টির জল পেয়ে কতটা সুন্দর আছে, সকালের এই মিষ্টি রোদটাতে একবার গিয়ে দেখে রাত্রে বেশ বৃষ্টি হয়েছিল আর প্রচন্ড ঝড় দিয়েছিল, তাই সকাল সকাল দেখতে চলে এসেছি গাছগুলো কেমন আছে। গাছগুলো ঠিকই আছে, মাটিটাও ভিজে আছে। বাকি তিনটে গাছে তো শিকড় ছিল, সেই জন্য খুব একটা অসুবিধা হবে না, কিন্তু এই করবি গাছটায় না কোনো শিকড় ছিল না জানেন, ডাল কেটে বসিয়েছি। এই যে দেখুন গোড়াতে একটু অ্যালোভেরা দেওয়া আছে, সেই জন্য পাতাগুলো এখনো কিন্তু একটুও ঝরে যায়নি, একদম টাটকা সতেজই আছে। গাছটা লেগে গেলে তো খুবই ভালো হয়। আর এটা একদম হচ্ছে গিয়ে লাল টকটকে করবিটা। ভালো লাগছে, তাহলে গাছগুলোর কতই না ভালো লাগবে বলুন তো। দেখেছেন, আমিও একটু সকালের মিষ্টি রোদটা উপভোগ করে নিলাম, কারণ গতকাল রাতে তো ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য আবহাওয়া কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো এই জানলাটাও একটু খুলে দিই জানেন, এটা দিয়েও না বেশ মিষ্টি রোদ আসে আর তার সাথে হাওয়াও আসে, কিন্তু ভীষণ সুন্দর। চলুন এবার যাই একটু রান্নাঘরের দিকে, কারণ খাওয়া দাওয়ার পর্বটা আজকে হবে একটু অন্যরকম। তো আজকে হবে গোবিন্দভোগ চালের পোলাও, তার সাথে হবে চিকেন আর হবে ডিম কষা। মা যেহেতু চিকেন খান না, সেহেতু তার জন্য হবে ডিম কষা আর আমাদের জন্য হবে চিকেন। তো তার জন্য আগে গোবিন্দভোগ চালটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আর ওই চাল ধোয়া জলটা না ফেলে দেবো না জানেন, এই চাল ধোয়া জলটা গাছের জন্য ভীষণ উপকারী জানেন তো। এই যে আমার রজনীগন্ধা গাছটাতে এখন স্টিক এসেছে, আর মাটিটা একটু ভিজে থাকলেও দেখলাম একটুখানি জল দিয়েই দিই, কারণ আজকে সারাদিনটা মনে হচ্ছে ভালোই রোদ হবে। দেখেছেন কত সুন্দর হয়েছে। নিজের বসানো গাছে একটু ফুল বা ফল হলে কী যে ভীষণ রকম আনন্দ হয় তা না বলে বোঝাতে পারবো না। আর জানেন, এই চালটা না আমার মামার বাড়ির জমির চাল, মানে বর্ধমানের দিকে এই চালের তো চাষ হয়, আর আমার মামার বাড়ির জমিতে এই চালেরই চাষ হয়। তো চালটা ভালো করে ধুয়ে কুলোর মধ্যে শুকাতে দিয়ে দিয়েছি। আজকে আর ওই হলুদ পোলাও করব না, আজকে এমনি নর্মাল সাদা পোলাওই করব। তাতে দেবো একটু কাজু কিশমিশ আর তার সাথে দিয়ে দেবো একটু গাজর। তো আমি এদিকে চালটা কুলোতে ভালো করে শুকোতে দিয়ে দিলাম, একদম কড়া রোদেও দিইনি, কারণ তো এক্ষুনি বললাম সকালবেলার মিষ্টি রোদ, ওই রোদটাতেই অল্প করে চালটা একটু শুকিয়ে নিচ্ছি। একদম খটখটে শুকনো করার কোনো দরকার নেই, শুধু গাটা ছাড়া ছাড়া হয়ে গেলেই হবে। দেখুন কুলোতে দিয়েছি বলে জলটাও বেরিয়ে গেছে। আর মা এদিকে কত সুন্দর করে সমস্ত কিছু কাটাকুটি করে দিয়েছে, দেখুন পেঁয়াজগুলো এত চিড়ি করেও কেটেছে। তো এদিকে মা বললো যে আমি যেন আগে খেয়ে নিই, তারপরে রান্নার দিকে যাই। তো এখানে বাবার বাড়ি এলে এই জিনিসটা আমাকে খেতেই হবে। এই যে দুধে কত সুন্দর সর পড়েছে দেখুন,
দুধের সর নেব, আরও কিছু নেব। সেগুলো আমি শ্বশুরবাড়িতে খেলে আমার শ্বশুরবাড়ির লোকজনেরই দেখেই তো অ্যাসিডিটি হয়ে যায়, কিন্তু বিশ্বাস করুন বাবার বাড়ি এসে যদি এটা একদিন না খায় তাহলে মনটা খুব খুঁতখুত করে। এদিকে বাপিও চলে এসেছে বাজার থেকে। তো বাপি এদিক থেকে নিয়ে এসেছে একটা ডিম এনেছে আর তার সাথে চিকেন। তো মাকে বললাম আমি রান্নাবান্নার দিকটা আজকে দেখছি, আর মা সেই জন্যই দেখুন তেঁতুল কাটতে বসে পড়েছে। এখন তো তেঁতুল পেকেছে, তার জন্য এরকম গোটা তেঁতুল কিনে এনেছে মা। আর এই দেখুন তেঁতুলগুলো কেটে এর ভেতর থেকে বীজটা বের করে নিচ্ছে। এরপরে এই তেঁতুলটাকে মোটামুটি বছর ভোর ঠিক বলবো না, মানে প্রায় 5-10 বছর কিন্তু এটা সংরক্ষণ করা যাবে। তো এদিকে আমি চিকেনটা বসিয়েও নিলাম। চিকেনটাকে ভালো করে আগে সাদা জলে ধুয়ে তারপর কিন্তু একটু গরম জল দিয়ে দিয়েছি, জানেন, তাতে কিন্তু চিকেনের গন্ধটা একদমই থাকে না। আর এইদিকে চিকেনের জন্য আলুটাও বসিয়ে দিয়েছি। তার মাঝে আবার দাদু এসে হাজির। আমি মোটামুটি বাবার বাড়ি এলে দাদু একবার করে ঠিক আসবে। আর মা বাড়িতে যে সন্দেশ বানিয়েছিল সেই সন্দেশই আজকে দাদুকে দিয়েছি। দাদু তো খেয়ে খুব খুশি, বলছে এত সুন্দর সন্দেশ নাকি আমাদের বাড়িতে এলেই শুধু খাওয়া যায়। তো যাই হোক, এই দেখুন চালটা না প্রায় শুকিয়ে এসছে, মানে ভেজা ভেজা ভাবটা আছে, একটু আর্দ্র আর্দ্র ভাব আছে, একেবারেই শুকনো খটখটে হয়নি। তো এইবার তুলে নিয়ে চলে এলাম। আর এদিকে ডিমটা সিদ্ধ বসাবো বলে ডিমটাও ট্রে থেকে বের করে নিচ্ছি। তো একটু বেছে বেছে বড় বড় ডিমগুলো নিলাম। এটা প্রথম যখন ডিমের ট্রেটা বাড়িতে আনে না, আমার এটা ভীষণ রকম একটা বদ অভ্যেস, যেখান থেকে একটা করে ডিম তুলে নিই, আর যেগুলো বড় বড় সেগুলোই বেছে বেছে নিই। তো যাই হোক, ডিমটাও এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে চিকেনটাও কিন্তু কষাতে দিয়ে দিয়েছি। আর ওদিকে দাদুও বসে আছে, দাদুর সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার চিকেনটাও হয়ে যাচ্ছে। আর জানেন, আমি এইভাবে ভিডিও করছি দেখে দাদু তো হেসে আলা। দাদু বলছে তোর ঠাকুমাকে গিয়ে বলবো তুই এরকম ফোনে ভিডিও করে করে রান্না করিস। তো আমিও তো হেসে আলা। দাদুকে তো আর এই বিষয়টা বোঝাতে পারলাম না। যাই হোক, দেখুন চিকেনটা ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম বলে কত জল বেরিয়েছে। আর এদিকে ডিম কষার জন্য ডিম দুটো বেশ লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখুন এই কড়া রোদ্দুরে বাপি গামা কেটে নিয়ে চলে এসেছে। এই সময় গামাটা কাটলে মানে পরের দিন পর্যন্ত গামা পাতাগুলো সবুজ থাকে। আর যদি একটু শিশির থাকে এই গামা পাতার মধ্যে তাহলে কিন্তু এগুলো হলুদ হয়ে যায়। আর হলুদ পাতার তো কোনো উপকারিতা নেই, তাই বাপি এই কড়া রোদ্দুরেই কিন্তু গামাটা কেটে নিয়ে চলে এসেছে। তো বাপি এদিকে হাত পা ধুয়ে চলে এসেছে। বাপিকে মুড়ি দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি একটা চিকেনের কষা চিকেন। যে কেমন হয়েছে টেস্ট করে বলো। এমনিতেই তো নুন ঝাল ব্যাপারটা অতটা আমি বুঝি না। আর এদিকে মায়ের টেকনিকটা দেখুন, এই টেকনিক আমি মনে হয় জন্মেও শিখতে পারবো না। আর এদিকে মাকেও বলেছি যে পোলাওয়ের মিষ্টিটা কতটা দেবে আর নুনটা কতটা দেবে, মা যেন দিয়ে চলে যায়। তো মা আজকে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে, আর আমি শুধু খুন্তিটা নাড়িয়ে নেব। দারচিনি ছিল না জানেন, তাই জন্য বাপিকে বলেছিলাম দারচিনিটা নিয়ে আসতে। এই দেখুন কড়াইয়ে ঘি দিয়ে গাজরগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর গাজরগুলো প্রায় ভাজা হয়ে এসেছে যখন, তার ওই কড়াইয়ের মাঝখানটা একটু গাজরগুলো ফাঁকা করে গরম মশলা সমস্ত কিছু দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ। আর এই দেখুন শেষকালে গোবিন্দভোগ চালটাও দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নেব। ওই পায়েস করার আগে যেভাবে ভাজা ভাজা করে সেইভাবে। এ থেকে না চালটা একদম গলে পাক হয়ে যাবে না, বেশ সুন্দর থাকবে। আর এই যে যতটা চাল নিয়েছিলাম সেই বাটির মাপ করে তার ডবল জল দিয়ে দিয়েছি। আর একটা সিটিও দিতে লাগবে না, সিটিটা একটু ধরে এলেই এটা বন্ধ করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর দেখুন আমার রান্নাবান্নাও এদিকে হয়ে গেছে। আর আমি আসার পরের দিন থেকেই বাপি আমাকে বলছে যে সোনামা একটু আইসক্রিম কর। তো আজকে ভাবছি একটু আইসক্রিমই করবো জানেন। তার জন্য আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর তার মাঝে মাকে বললাম যে প্রেশারের মধ্যে তুমি চালটা দিয়ে দাও, কারণ কড়াইটা ভীষণ গরম জানেন। আর অত তাকবাক করতে পারবো না বলে মাকেই বললাম দিয়ে দিতে। আর এদিকে আমি আইসক্রিম করার জন্য দুধটা বসিয়ে দিয়েছি। ওই 6 হাতা মতন দুধ দিয়েছি, আর তাতে দিয়েছি ওই 5 চামচ মতন চিনি। আর এই যে মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা দিলাম, এটাতে আছে চিনি, 2টো মেরি বিস্কুট, তার সাথে আছে কাজু আর কিশমিশ। দুধটা বেশ ভালো করে ফুটে গেছে, এখন বন্ধ করে দেবো। আইসক্রিমটা করবো, আইসক্রিমের কাঠি না হলে কি করে আইসক্রিমটা করি বলুন তো।
সেই জন্য এই দেখতে চলে এসেছি বাঁশ বাগানে। আর এখান থেকে নিয়ে যাবো কাঠি, সেই আইসক্রিম দিয়ে করবো আইসক্রিমের কাঠি। বুদ্ধিটা কেমন বলুন, আমরা থাকি গ্রামে, আর গ্রামে হয়তো আইসক্রিমের মোল্ড কিনে আইসক্রিম করা এইটা বাবু আমাদের পোষায় না। সেই জন্য কাপে দিয়ে তাতে বাঁশ দিয়ে কঞ্চি করে, মানে বাঁশের যে কাঠি করে সেটা হবে আইসক্রিমের কাঠি। তো চলুন আইসক্রিমের কাঠিটা কেটে নিই। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কচি বাঁশ গাছ। মানে এগুলোই আস্তে আস্তে বড় হয়ে এরকম বড় সড়ো এক একটা বাঁশ গাছ হবে। আর এই কচি বাঁশ গাছ যখন হয়, এটা থেকেই না আচার হয় জানেন। এই দেখুন আইসক্রিমের কাঠি আমার জোগাড় হয়ে গেছে। এবার এই কাঠিটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, আর তারপর একটু সুন্দর করে শেপ দিয়ে কেটে নিতে হবে। তো চলুন এবার যাই বাড়ির দিকে। এই দেখুন আমি কাঠিগুলো মোটামুটি একটা শেপ করে কেটে নিয়েছি, আর ভালো করে ধুয়েও নিয়েছি। আর এগুলো এবার এই রোদ্দুরে কিছুক্ষণ রেখে দেব। এই যে দেখুন এরকম হয়েছে। এগুলো রোদ্দুরে কিছুক্ষণ থাকুক, তারপরে আইসক্রিম করার পর আইসক্রিমটা একটু জমে গেলে এগুলো আইসক্রিমের মধ্যে দিয়ে দেবো। আইসক্রিমের সমস্ত জোগাড় মোটামুটি রেডি করে রেখে দিয়ে চলে গেছিলাম স্নানে, কারণ আইসক্রিমের দুধটা তো ঠান্ডা করতে হবে তার জন্য। তো স্নান করে এসে একটু জল পিপাসা পেয়ে গেছিলো, তো মা বললো এইরকম স্নান করে এসে নাকি শুধু মুখে জল খেতে নেই। তাই দেখুন মা কত সুন্দর বাড়িতে প্যারা সন্দেশ তৈরি করেছে, তো সেইটা দিয়েই একটু জল খেয়ে নিলাম। তো চলুন এরপর আইসক্রিমের রেডি করে নিই। এই দেখুন আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর ওই যে দুধটা ঠান্ডা করতে দিয়ে গেছিলাম, সেটাকেই কিন্তু মিক্সার গ্রাইন্ডারে আরেকবার করে ফেটিয়ে নেব। মানে যতটা ভালোভাবে ফেটানো যাবে, আইসক্রিমের মধ্যে বাবলটা আর ফেনাটা থাকলে কিন্তু খেতে একদম দোকানের মতন হবে। দেখুন আমি থালাতে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। যাই হোক, যতগুলো কাঠি ছিল ততগুলোই কাপ নিয়ে নিয়েছি। ওই 12-13টা মতন কাঠি ছিল, ততগুলোই কাপ নিয়েছি। আর তিনটে দেখুন আর ধরেনি, তো ওই তিনটে বড় গ্লাসে কিন্তু দিয়ে দিয়েছি। এরপর এটা মোটামুটি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজটা ওই 1 ঘন্টা আগের থেকে হাই কুলিংয়ে রেখেছিলাম। আর গরমকাল বলে যেহেতু ফ্রিজে এখন দুধ থাকে, ওটা হাই কুলিংয়েই থাকে। তো এরপর ওটা দিয়ে দিলাম। ফ্রিজে থাকলে মোটামুটি বিকেলের দিকে এটা কিন্তু জমে যাবে। আর এদিকে দেখুন রাইসটাও কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো চলুন এবার আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। আর যেভাবে আমাকে আপনারা সাপোর্ট করছেন আপনাদের কমেন্টের মাধ্যমে, আমার কিন্তু মনের জোর অনেক বেড়ে যাচ্ছে। তাই আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা।